প্রিয় দর্শক, ইসমানী মির্জা শুভরাত্রি। পাওয়ার বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এই আলোচনা শুরু করছি। আজ আমরা মূলত আলোচনা যে বিষয়টি সেটি নির্ধারণ করছি রাষ্ট্র কাঠামো মেরামতো 31 দফা, যেটি মূলত বিএনপি দিয়েছে, এবং সেটি নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। একই সাথে সমসাময়িক নানা প্রেক্ষাপট নিয়ে কথা বলবার চেষ্টা করব। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শ্রদ্ধেয় নেতা, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব জয়নাল আবেদিন ফারুক রয়েছেন আমাদের সাথে। আমরা মিস্টার ফারুক আপনাকে স্বাগত জানাই। একই সাথে এই 5ই আগস্টের ছাত্র জনতার রক্তকে এই যে বিপ্লবের মুখে আওয়ামী সরকার যে পতন ঘটেছে, সেই পতনের প্রেক্ষাপটে যে ছাত্র জনতার মৃত্যু হয়েছে, যারা আহত হয়েছে, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তো মাত্র অল্প কয়েকদিন হলো যে আওয়ামী সরকারের পতন ঘটেছে, তারা দেখা যাচ্ছে অনেককে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ হয়তো দেশে নেই, বিদেশে চলে গিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু দেশে নেই। সে অবস্থার প্রেক্ষাপটে আমরা 31 দফার নানা বিষয় নিয়ে আসবো একটু পরে, এবং আজকে কিন্তু আপনি আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সে আলোচনা আসবো। কিন্তু মিস্টার ফারুক, দীর্ঘদিন তো নানাভাবে কথা বলবার চেষ্টা করেছেন। আমরা বহুবার দেখেছি রাজপথে সংগ্রাম করতে গিয়ে নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, বারবার ডিবি অফিসে গিয়েছেন, আবার দেখেছি যে আপনারা পুলিশ কমিশনার অফিসে এই নানা রকম আনুষ্ঠানিকতার জন্য আপনাদের পার্টির আপনারা পারমিশনের জন্য গিয়েছেন। এখন আপনার কাছে কেমন লাগছে, কি বুঝছেন যে এই বিগত 15 বছরের শাসন আমল এবং বর্তমান পরিস্থিতিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রাতে আমাকে এটিএন বাংলায় আমন্ত্রণ জানাবার জন্য কলা কৌশল সবাইকে কলা কৌশল আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা হলো রাজনৈতিক, ব্যক্তিগত কোনো ব্যাপার না। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে খোকন, মুগ্ধ সহ অসংখ্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটল। আজকে স্বাধীন, তারপর আরেকটা স্বাধীনতা অর্জিত হয়েছে বলে জনগণ বলা শুরু করেছে। এটিএন বাংলায়ও আপনার সামনে বসে স্বাধীনভাবে কথা বলার সুযোগ যারা দিয়েছে, তারা আত্মহতি দিয়েছে, তাদেরকে সম্মান করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। খুবই ভালো লাগছে। শুধু আমার ভালো লাগলে হবে না। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে, পিণ্ডির বিরুদ্ধে সংগ্রাম করে দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিলেন তারাও বাংলাদেশকে শান্তিতে রাখতে পারেন নাই। তখনকার প্রধানমন্ত্রী বলেছিলেন, ডানে চোর, বামে চোর, রাতে শুতে গেলে চোর, সামনে চোর, পেছনে চোর। গোলাম মোস্তফা, আমার 5 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়? এগুলো বলতে আমরা দেখেছি, শুনেছি, লেখায় দেখেছি। তখনও সুখ শান্তিতে আমরা ছিলাম না। যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, যে ভরসা নিয়ে আমরা টিকে থাকার আশা করেছিলাম, সেটাও আমরা তাদের কাছে পাইনি। পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। সব কিছুই একটা জিনিসের উপর ভর করে হয়, সেটা হলো আসল সুখ কার? জনগণের সুখে সবাই সুখী হতে চায়। আমি যদি দরজা খুলে ঘুমাতে পারি, তাহলে মনে করি যে আমার ঘরে আর চোর ঢুকবে না। আমি যদি আমার নিত্য নৈমিত্তিক জিনিসপত্র গুথি রোধ করে আমি যদি সামাজিকভাবে বাস করতে পারি, সেটাই আমার সুখ। সরকারের কাছে প্রত্যাশা কি মানুষের? সরকারের কাছে প্রত্যাশা হলো আমি সুখে থাকবো, জনগণের সুখে থাকবে, রাষ্ট্র পরিচালনা যারা করবে তারা সুখে থাকবে, তারা দুর্নীতিবাজ হবে না, তারা দলীয়করণের ঊর্ধ্বে থাকবে। এইসব বিষয়গুলো সরকার জনপ্রতিনিধির উপর আশা করে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, কয়েকবার আপনার সাথেও দীর্ঘদিন আমার পরিচয়, আমি কয়েকবার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি নিজকে এত গুণী ব্যক্তি মনেও করি না। আমি একজন রাজনৈতিক কর্মী, এটা আমি নিজকে খুব দাপট দিয়ে বলতে পারি। কারণ আমি 6ষ্ঠ শ্রেণী থেকে, যেহেতু আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি, বড় বড় নেতা যারা এখন নাই, ফেরদৌস কুরেশি, এদের সাথে শিখছি অনেক কিছু। কিন্তু শিক্ষা
দীক্ষা যতটুকু করেছি, রাজনীতির শিক্ষা অনেক কিছু শেখার চেষ্টা করেছি বড় বড় নেতার পাশে থেকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে দেখা করার জন্য সন্তোষ চলে গিয়েছিলাম। কাজী জাফর আহমদ সাহেব ওনার দলের নেতা ছিলেন, ওনার বাড়ি আমার সেনবাগ 14 গ্রামের কাছে। ওনার মাধ্যমে ওনার সাথেও সাক্ষাৎ করেছিলাম। আমি একটা কথা মাওলানা ভাসানীকে তখন জিজ্ঞেস করেছি, তখন আমি প্রথম বর্ষে পড়ি। আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন, তা পাকিস্তানে তো আপনি বাস করেন, পাকিস্তান আন্দোলন করে পাকিস্তান আনলেন, তো পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেন কেন? বলে যে বুঝবা না। এই পাকিস্তান আনছি কি আমি শোষণের জন্য? তাহলে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। তাহলে বাংলাদেশ স্বাধীন করার পরও আমাদের ইচ্ছা ছিল শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থেকে তার যে কথা, তার যে বার্তা, তার যে 6 দফা, তার যে মানুষের প্রতি অনুগত্য, মানুষের প্রতি ভালোবাসা, সব কিছুই ক্ষমতায় এসে সে বিলীন করে দিয়েছে। নিজের দলকে নিজে হত্যা করেছে, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের সংবাদপত্র জগতে একটা দুর্নাম সে বয়ে এনেছে, সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে। তার কাছে অনেক আশা ছিল মানুষের। সে যদি সেদিন ক্ষমতা না গিয়ে করাচি থেকে এসে যদি শুধু একজন বিজ্ঞবান, একজন বুদ্ধিমান, একজন শিক্ষিত, যিনি সমাজের সব স্তরে মানুষের গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী ভেসে দিয়ে উনি লাঠি হাতে বসে থাকতেন, মাওলানা ভাসানীর ভাষায় বলতে হয়, সেদিন আজকে শেখ মুজিবুর রহমানকে সে এভাবে খুন হতো না। সে কারণে আমি মনে করি রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হওয়া উচিত রাজনৈতিক নেতাদের, দলের। এখন দেখেন ব্যুরোক্রেটসরা যখন চাকরি পায়, সকল সুযোগ সুবিধা, সব কিছু, রিটায়ার হওয়া পর্যন্ত, গাড়ি বাড়ি সব, পেনশন, আবার ঠিকই রাজনীতি করতে চলে যায়, এমপি হতে চলে যায়। দেখুন সেই বিষয়গুলো মনে দাগ কাটে। এই জন্য আসবে, অবশ্যই রাজনীতি করবে, কিন্তু সুখ দুঃখের পরেও তারা একটা রাজনৈতিক দল বেছে নেয় যে রাজনৈতিক দল সুবিধাভোগী। আওয়ামী লীগ সেই সুবিধাভোগীদেরকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করেছে 16 বছরে। 2014 সালে যদি জাতীয় পার্টি সেদিন হোসেন মোহাম্মদ এরশাদ এই অবৈধ নির্বাচনকে সমর্থন না করত, সুজাতা সিং মনে হয় ফরেন সেক্রেটারি, ভারতের ফরেন সেক্রেটারি, সে যদি এসে হাসপাতালে দেখা না করে বিনা দস্তখতে এরশাদ এমপি হয়ে গেল সেদিন, 154 জন বিনা প্রতিনিধি, ইতিহাস সেগুলো। এই জন্য আজকে আক্ষেপ করে আপনার আমি আসবো। আমি একটা বিষয় আপনি গুরুত্ব সহকারে বলেছেন, আমি সেই প্রসঙ্গে আসবো। আপনি বলছিলেন যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে নির্বাচিত হয়েছে, বাকি সিটগুলোতেও কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতা ছিল না। সুজাতা সিং বাংলাদেশে এসেছিলেন, এরশাদ সাহেবকে তখন দেখা গেল হঠাৎ করে সিএমএচে নিয়ে হলো। তিনি কিন্তু নিজেই বলেছেন আমি নির্বাচনী যে আমার ফর্ম, সে ফর্ম আমি ফিল আপ করিনি, কিন্তু আমি কীভাবে নির্বাচিত হয়ে গেলাম, তিনি সেটা আক্ষেপ করে বলেছেন। এবং তিনি, আমার মনে আছে, তিনি বলেছেন আমাকে যদি আটকে রাখা হয় তাহলে কিন্তু ভোটে যেতে বাধ্য করে আমি আত্মহত্যা করবো, সেটা বলেছেন। আপনি কিন্তু আপনার আলোচনার এক ফাঁকে শেখ মুজিবের খুনের কথাটা বলেছিলেন তিনি যদি এই ধরনের, তিনি যদি প্রধানমন্ত্রী না হতেন এবং তিনি যদি একজন নেতার মতো বসে থাকতেন, অন্য কাউকে প্রধানমন্ত্রী করতেন, তাহলে হয়তো বা এই পরিণতি হতো না। তাহলে আপনার কাছে কি কোনো বিশ্লেষণ আছে কিনা, কোনো ব্যাখ্যা আছে কিনা এই খুনের পিছনে বা তার এই ঘটনার পিছনে? দেখেন, শেখ মুজিবের খুনের বিষয় নিয়ে আপনি যেই কথাটা উত্থাপন করেছেন, শেখ মুজিব খুন হয়েছে নিজের কারণে, শেখ মুজিবের আশেপাশে লোকের কারণে, তার ছেলেদের অন্যায় অত্যাচারের কারণে, তার ছেলের ব্যাংক ডাকাতির নামের কারণে। সেই বিষয়গুলো এখন এখানে উল্লেখ করে আমি আর উল্লেখ করতে চাই না, যেহেতু শেখ মুজিব এখন জীবিত নাই। শেখ মুজিবের যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো তার দায়িত্ব জন্যই ঘটেছে। সেদিন ডালিম সাহেব, যারা আমরা যেটা পড়ছি দেখছি, তখন তার কোনো দল ছিল না, তখন আমরাও ওই দলে ছিলাম, তখন ওই দলের সদস্য আমরাও ছিলাম, ছাত্র সংগঠন আমরাও করেছি, কিন্তু তখন আমরা এইসব গ্রহণ করতে পারি না, তার এসব অবৈধ কাজগুলো, সেগুলো আমরা প্রতিবাদ করেছি। আতাউর রহমান খান, আমেনা বেগম, ফেরদৌস কুরেশি, অধ্যাপক মফিজুল ইসলাম, নূর হোসেন, অনেকে নেতা সেদিন আমেনা বেগম, আমরা বেরিয়ে দল গঠন করেছি। আমরা আবার তার দল থেকে বেরিয়ে জাসদ করেছে, সেই জাসদকের উপর যে নির্মম অত্যাচার করেছে, সেই কি লাঠি বাহিনী দিয়ে, লাল বাহিনী দিয়ে, সেগুলো বাংলাদেশের ইতিহাসে তো লেখা আছে। সেই কারণে আমি মনে করি শেখ মুজিব হত্যার জন্য শেখ মুজিবই দায়ী, শেখ মুজিবের দলেই দায়ী। তার
হত্যাকাণ্ডের সাথে জড়িত মোস্তাকেরা। তাই আমি মনে করি তখনকার প্রয়োজনে তখনই শেখ মুজিব হত্যা হয়েছে, সেটাই সঠিক ছিল। তাহলে এই যে এখন যে গত 15 বছরের শাসনের কথা বলছেন, আমরা 31 দফার মধ্যে কিন্তু যা দেখতে পাচ্ছি সব কিছুর মধ্যে কিন্তু একটা আপনাদের বক্তব্য মন্তব্য আছে, এবং সেগুলি কিন্তু রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে গিয়ে যা যা চেয়েছেন সবগুলি কিন্তু হয়তো বা জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এই যে শেখ মুজিবের যে হত্যার কথা বলা হয়েছে, সেটি তখনকার প্রেক্ষাপটে যেটি ছিল খন্দকার মোশতাক বা তৎকালীন যারা তার আশেপাশে ছিল তারাই জড়িত বলছেন। কিন্তু তাহলে শেখ হাসিনা যিনি গত 5ই আগস্ট এই আওয়ামী সরকারের পতন হলো, সেই পতনের জন্য কি কি কারণগুলিকে আপনি দায়ী বলে বেশি মনে করছেন? দেখেন, একটার পর একটা তো আসেই যায় কথা, নাক টানলে কান টানলে মাথা আসে। শেখ হাসিনার পতনও সে নিজেই ডেকে আনলো, কারণ 1/11 আমিও জেলে ছিলাম, 2 নেত্রীও জেলে ছিল। এক নেত্রী বিদেশে চোখের চিকিৎসার নামে চলে গেছে, আর এক নেত্রীকে বিদেশে পাঠাবার চক্রান্ত চলছিল। তখন উনি বলেছে, আমার বাইরে কোনো বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, আমার দেশ জন্ম এখানে, আমি এখানে থাকবো, আমার কোনো অসুখও নাই, আমি বিদেশে যাব না। দেখেন, 1/11 ঘটনা উল্লেখ করতে এই কারণে যে 1/11 -2 পরিকল্পনা ছিল, রাজকীয় দল গঠন করার প্রস্তাব ছিল, আলু খেয়ে জীবন ধারণ করার কথাও শুনেছি। তো সে মঈন ফখরুদ্দিনের ইতিহাস তুলে ধরে সময় ক্ষেপণ করতে চাই না, এটুকু মনে করেই দিতে চাই, বাংলাদেশের টোটাল রাজনীতির অঙ্গনে শেখ হাসিনা যে পতনটা ঘটলো, শেখ হাসিনার পতন শুরু সেদিনে হলো যেদিন 1/11 ঘটনার পরে লগিভোটে দিয়ে মানুষ মেরে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি করলো, বায়তুল মোকাররমে ইসলামিক বইতে ছাত্রলীগ আগুন দিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়ে মামলা করা হলো, যে পুলিশ বায়তুল মোকাররমে জুতা পরে আমাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করলো, তখনও তার এই পরিণতিটা সে নিজেই ডেকে আনলো। কারণ একজন ক্ষমতা যেতে হলে যে নির্মম অত্যাচার অবিচার সে করেছে, শুরু করেছিল তার 2008 সালে, যখন লগিবোর্ডে দিয়ে মানুষ পেরে বেগম খালেদা জিয়ার নির্বাচনকে তোয়াক্কা না করে, তখন সে নিজেরাই একটা প্রলয় তৈরি করে লগিবোর্ডে দিয়ে মানুষ পেরে একটা এটা কি বলবো, ষড়যন্ত্র করে একটা সময় সৃষ্টি করেছে, যখন সেই 1/11 আসতে পারে, সামরিক শাসন আসতে পারে। এটা প্ল্যান। আমার ধারণা যে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমি এভাবে বিশ্লেষণ করতে চাই, মঈনের এইটা একটা বিরাট প্ল্যান ছিল, এবং মঈনের সাথে শেখ হাসিনা একটা সম্পর্ক ছিল, যেটা ইন্ডিমিউনিটি দিয়ে দিল। তো আমি মনে করি যে 2008 সালে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে কয়েকটা আসন দিয়ে দেখুন সন্তুষ্ট করছিল। তখনও বেগম জিয়াকে অনেকে বলেছিলেন যে আপনি কয়েকজন এমপি নিয়ে পার্লামেন্টে না যাওয়া, এটা ভালো ছিল, যাবেন না। কিন্তু উনি বলেছে, আমি দেশপ্রেমিক, আমি দেশের মানুষ, আমি চাই দেশ থেকে সামরিক জান্তারা বাইরে যাক, ক্ষমতায় ছেড়ে দেখ, বেসরকারি ক্ষমতা আসুক, পার্লামেন্টে কথা বলার সুযোগ করে নেব। সংখ্যা দিয়ে বেগম জিয়া বিচার করে নাই, বিচার করেছে বাংলাদেশ পার্লামেন্টে গিয়ে কথা বলবো, দেশের কথা, দশের কথা বলবো। সেই কারণে আমরা কয়েকজন এমপি নিয়ে সেদিন পার্লামেন্টে কথা বলার সুযোগ পাই নাই। বেগম জিয়াকে অনেকে বলতে, উনি পার্লামেন্টে আসেন না কেন? পার্লামেন্টে আসেন না এই কারণে, কথায় কথায় শহীদ জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, কথায় কথা বিএনপি জামাতের বিরুদ্ধে কথা বলতে শুনতে শুনতে কান জ্বালা পড়া হয়ে যেত। সে কারণে আমি মনে করি যে বাংলাদেশের টোটাল রাজনীতি শেখ হাসিনার পতন, শেখ হাসিনার কারণে। তার পিতা যে পথে সেই খুন হয়েছিল, তারা বলে যে আত্মহত্যা দিয়েছিল, তারা বলে, কিন্তু তাকে খুন করা হয়েছে। সেই কারণে শেখ হাসিনার পতনটা ওই লাইনে চলে গেছে। কারণ সে যে 2008 সালে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে, 16 বছর ক্ষমতা থেকে বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছে, বহু আয়নাগরের লোককে রাখার ব্যবস্থা করেছে, সে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। সেখানে আমি মনে করি তার পতন সে নিজে ডেকে এনেছে। একটু আসি, আপনি তো এখন দেখছি যে প্রতিদিনই আপনার প্রোগ্রাম থাকে, আমরা মাঝে মাঝে একাধিক প্রোগ্রামও দেখতে পাই, এবং গণমাধ্যমগুলি কোনটাকে লিড করবে সেটিও কিন্তু আপনার
2-3টা প্রোগ্রাম থাকলে আমরা চিন্তা করতে হয় কোনটাতে বেশি আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনি আজকে প্রেস ক্লাবে বলেছেন যে শেখ হাসিনার উদ্দেশ্যে, সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবারও আপনি বাংলাদেশে ফিরে আসবেন, আমি কোড আনকোড করছি আপনার বক্তব্যই, বাংলাদেশে আবার আপনি রাজনীতি করবেন প্রশ্ন করেছেন। যদি এটা সত্যি চাইতেন তাহলে পদত্যাগ করার পর আপনি হেঁটে জেলখানায় চলে যেতেন, এবং তার সাথে বলেছেন উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি সঠিক হতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। এটির বিশ্লেষণ কি আপনি যেটা আজকে বলেছিলেন? দেখুন, যেহেতু আমি আপনাকে তো অনেকদিন চিনি, জানি, পার্লামেন্টে কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার কোনো নিজের গুণে না। আমি বিশ্বাস করি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, কারোর সাথে আপোষ না করে যে ভূমিকা বাংলাদেশে পালন করেছেন গণতন্ত্রের জন্য, এরশাদ বিরোধী আন্দোলনে রাস্তায় নেমে সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও সেদিন উনি ঠিকই ছিলেন রাস্তায়। সে কারণে আমি এই কথাগুলো আজকে এই জন্য বললাম। আপনি চোখের অসুখের নামে বিদেশ চলে গেলেন, আবার একটা নাটক মঞ্চস্থ করলেন। উনি আবার নাটক মঞ্চস্থ করার খুব উস্তাদ। সে নাটকটা ছিল আমাকে তুমি আসতে দিবা না, আমি কিন্তু জোর করে আসবো, আমি ব্রিটিশ টিকিট করব, আমি বিমানের টিকিট করব, আমি কাতার এয়ারলাইন্সের টিকিট করবো, না পথে আসার চেষ্টা করবো, তুমি আমাকে আসতে দিবে না। ইট ওয়াজ প্রিপ্ল্যান। হাসিনা ওই যে নাটক মঞ্চস্থ করতে জানে, সে কারণে আমি মনে করি যে এটাও একটা প্রিপ্ল্যান ছিল। আজকে যে কথাগুলো আমি বলেছি, বাংলাদেশের ইতিহাসে এত নির্মম শাসন ব্যবস্থা, অনেকে বলে এরশাদের চরম নির্মম ব্যবস্থা সেই দেশে করেছে। কথা কথায় জেল, কথা কথায় অফিস ভাঙ্গা, কথা কথায় আমার বাড়ির একটা গ্লাস ভেঙে আমাকে গ্রেপ্তার করা, হারুন বিপ্লবের দিয়ে আমাকে সংসদের সামনে পিটানো, খোকার মাথায় গুলি করে রক্ত ছড়ানো, পার্লামেন্টে যাওয়ার বাবু কুকুরের রক্ত, ছাগলের রক্ত বলেও আখ্যায়িত করেছেন শেখ হাসিনা। এসব ইতিহাস। সেখানে আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়নের কথা বলতেন, দেখেন যে উন্নয়নের করে গেছে সব কিন্তু ঋণের উপর। তাহলে উন্নয়নের ঋণের টাকাও চুরি করছে সে, টুস করে পদ্মা সেতু ফেলে দিবে, এসব কথা বলার অর্থ হইল যে বিএনপিকে, বেগম জিয়ার ছেলে তারেক রহমানকে নিচ্ছিন্ন করে দেয়, দেশে যেন তারা নাম না নিতে পারে। কথা বলতে আমার বাবার দেশ, কথা বলতে আমি দেশ স্বাধীন করেছি। আরে বুকে হাত দিয়ে বলতো, উনি বলুক যে ওনার কয়জন নেতা সেক্টর কমান্ডার ছিল, বুকে হাত দিয়ে বলুক ওনার কয়জন নেতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, উনি বুকে হাত দিয়ে বলুক যে উনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন, কিভাবে ছিলেন। এগুলো তো সত্য কথা প্রকাশ পায় না, কারণ ওনার নেতারা কলকাতা বসে শ্রীদেবী রেখার ছবি দেখে দিন কাটিয়েছে, আর আমরা খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার পরও তাকে রাজাকার, আলবদর পাকিস্তানের দালাল বলে আখ্যায়িত করা হয়েছে। সে কারণে আমি এই কথা বলে এই জন্য বলেছি, আপনি যদি এত উন্নয়ন করে থাকেন, আপনি যদি বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য নেত্রী হয়ে থাকেন আপনার ভাষায়, মানে শেখ হাসিনার ভাষায়, আর শেখ হাসিনার চামচারা যেভাবে ওনাকে পামপট্টি দিয়ে বক্তব্য দিয়ে ওনার কাছে যা বলতেন, সারা বাংলাদেশে এমন লোক নাই আপনার বিরোধিতা করে, তাইলে উনি 3 তারিখে বলেছে পৃথিবীর ইতিহাসে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে আমাকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না, 3 তারিখে বলেছে। তো সেখানে আমি মনে করি শেখ হাসিনা যদি এত উন্নয়নই করে থাকে, তা আমি ওনার এখন যে হিল ট্যাক্স, আনসার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মারা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কথিত ছাত্রলীগ না তাকে পিটিয়ে মারা, এগুলো তো সব শেখ হাসিনা ইন্ডিয়া থেকে বসে প্রিপ্ল্যান করছে। কারণ এখনো অস্ত্র, এখনো টাকা, এখনো দুর্নীতির টাকা, এখনো চুরির টাকা, ডাকাতির টাকা, মানুষের বুকে গুলি ধরে চাঁদাবাজির টাকা এখনো তাদের ঘরে ঘরে আছে। এখনো আওয়ামী প্রেতাত্মারা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো বসে আছে। তাই তাদের যোগ সাজে এসব কাজ করা হয়েছে, তাইলে তাদের ভাষা। তাহলে আপনি যদি এত উন্নয়ন করে থাকেন, আপনি যদি মানুষের এতই সেবা করে থাকেন, আপনি যদি এত উন্নয়ন করে থাকেন,
দেখুন একটা কথা আজকে পত্রিকা আসছে, আপনি দেখছেন কিনা, যে 3 মাসে উপার্জন 60 কোটি টাকা, আর 18 দিনে না 20 কোটি টাকা, 18 দিনে 20 কোটি টাকা। মেট্রো রেলে, হ্যাঁ, আজকে দেখলাম কোন জি, পত্রিকায়, জি, জি। মেট্রো রেলে। তো এইভাবে চুরিদারির পরও উনি যে বাংলাদেশে যে থাকতে পারতেন, উনি আমার এটা বিএনপির কথা না, আমার ব্যক্তিগত কথা, যে উনি এত উন্নয়ন করছে, এত সমর্থক, কুঠি সমর্থক তো না, সব অস্ত্রবাদ ছিল, তাহলে উনি আসতে রিজাইন করে ওয়াকার সাহেবকে, সেনাবাহিনী প্রধানকে বলতো যে আমার এই জেলখানে নিয়ে দিয়ে আসো, আমি স্বেচ্ছা জেলখানায় চলে যাব, তারপর আমাকে ওইখানে রাখো। কিন্তু উনি না গেলে কি 3 তারিখে পদত্যাগ করলো, পদত্যাগ করার পর ওনাকে চলে যেতে হইলো লাল পাসপোর্ট নেওয়া। লাল পাসপোর্টের মেয়াদও তো 45 দিন শেষ হয়ে গেছে, তাহলে ইন্ডিয়া কি করে তাকে এখনো রাখে? তাহলে সে উদ্বাস্তু, ভারতের বন্ধু, যে ভারত বাংলাদেশকে শোষণ করার প্রচেষ্টা তার মাধ্যমে করেছে। বাংলাদেশকে শোষিত মানুষের পক্ষে এই সরকার কাজ করে না, ভারতীয় সরকার। তারা কাজ করেছে শেখ হাসিনার দলের জন্য, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। এটাই জনগণের ভাষ্য, এটা আমাদের ভাষ্য। জি, আমরা শুনবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম জনাল আবদিন ফারুকের কাছ থেকে, তার মন্তব্য বক্তব্য। একই বিশ্লেষণে আমরা আবার আমাদের ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ফিরে আসবো। অতিথি হিসাবে থাকবেন জনাল আবদিন ফারুক, বিএনপি নেতা। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও স্বাগত জানাচ্ছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাল আবদিন ফারুক রয়েছেন আমাদের সাথে। আমরা কথা বলছিলাম বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। আমি একটু আসতে চাই মিস্টার ফারুক আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনাদের যে 31 দফা, সেখানে বেশ পরবর্তী, এটা এক ধরনের নির্বাচনী ম্যানিফেস্টোর মতোই মনে হয়েছে, এবং সেখানে আপনারা বলেছেন যে আপনারা যদি ক্ষমতায় যায়, জনগণ যদি আপনাদেরকে সেই ভোট দেয়, নির্বাচন করে, তাহলে আপনারা এই জিনিসগুলি প্রতিপালন করার চেষ্টা করেন। একটা জায়গার মধ্যে আপনারা বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠা কথা আপনারা উল্লেখ করেছেন। তো এই যে গণতন্ত্র, বাংলাদেশের ভোটাধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থাপনার কথা বলেছেন। তো যেহেতু আলোচনাটা হচ্ছে কি আপনারা যদি ক্ষমতা যান ভবিষ্যতে কী করবেন, তাহলে আমাদের অতীতের কথাও বলতে হয়। যেহেতু আপনি অনেক আলোচনা নিয়ে এসছেন, আপনারা এই অতীতের গণতন্ত্রের সাথে কী পার্থক্য আপনারা তৈরি করতে চান যদি আপনাদেরকে জনগণ ক্ষমতায় আনে, আপনাদেরকে নির্বাচিত করে? দেখেন, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 2023 সালে আমরা একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছে। সেটা স্পষ্ট লেখা আছে, রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রক্রিয়া, রূপরেখা, এখন যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো আমরা অনেক 2023 সালে দিয়েছি। বিষয়টা হলো, এখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কোন দলের গভর্নমেন্ট না, সকলেরই গভর্নমেন্ট, এক্সেপ্ট আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগের গভর্নমেন্ট নেই? এটা না, আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো পলাতক, আওয়ামী লীগ তো পরদেশে আশ্রয় আছে। আওয়ামী লীগ তো নিজেরা বলে যে আমাদের দল এখন নাই, আমাদের নেত্রী নাই, দল কিসে, যাক এটা অন্য বিষয়। এখন আপনি যে প্রশ্নটা উপস্থাপন করেছেন, এই বইয়ের মধ্যে সব স্পষ্ট করে লেখা আছে। আমি খুব গর্বিত যে আমার এই কথাগুলো, আমার এই লেখাগুলো, আমার দলের লেখাগুলো, আমার নেতা তারেক রহমানের লেখাগুলো, আমার নেত্রী খালেদা জিয়ার অভিপ্রায়গুলো আজকে অনারেবল চিফ অ্যাডভাইজার, যিনি বাংলাদেশের সুনাম অর্জন করেছেন, যিনি বাংলাদেশের এখন তত্ত্বাবধায়ক বা ইন্টেরিয়র গভর্নমেন্ট প্রধান, উনি এই সংস্কারের জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। দেখেন, আমার নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে যে বাংলাদেশে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে দলীয়করণ না করে জনগণের সেবা করব, সংবিধান মতো চলব, নির্বাচন কমিশনকে দুর্নীতিগ্রস্ত থেকে বাঁচিয়ে রাখব, সকলের মতামত নিয়ে সাংবিধানিক মতামত নির্বাচন কমিশন তৈরি করব। এই কথাগুলো স্পষ্ট এখানে লেখা। আমার নেতা লাস্ট একটা কথা বলেছে, আপনারা দেখুন, ক্ষমতা বড় কথা না, উনি শহীদ জিয়ার ছেলে, কিন্তু ওনাকে নিয়ে অনেক কটাক্ষ করেছে শেখ হাসিনা, তার সাঙ্গপাঙ্গরা। তারা এখন কোথায়? যে লোকটি দীর্ঘদিন দেশের বাইরে, সে লোকটির একটা কথা পত্রিকায় লেখার অনুমতি পর্যন্ত গভর্নমেন্ট দেয়নি। একুশে গ্রেনেড হামলা একটা প্রিপ্ল্যান মিটিং ছিল মুক্তাঙ্গনে, সে মিটিং কেন পার্টি অফিসের সামনে নেওয়া হলো? এই জবাব আজও পাইনি শেখ হাসিনার কাছ থেকে, আওয়ামী লীগের কাছ থেকে। দেখুন, শামীম ওসমান
চিৎকার দিয়ে বলতো, কোথায় জামাত, কোথায় বিএনপি, আয় খেলা হবে, কোথায় হেফাজত, আর এখন কোথায় শামীম ওসমান। এই কথাগুলো বলার এই জন্য বলি যে বাংলাদেশে তারেক রহমান এই ছাত্র বৈষম্য, ছাত্র জনতার আন্দোলন আগেই বলে দিয়েছিল যে আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচন দিনে হবে, আমি এমন একটা নির্বাচনে দলকে ক্ষমতায় নিতে চাই যে নির্বাচনে মৃত ব্যক্তির ভোট হবে না, আমি এমন একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনপ্রতিনিধি সংসদে প্রেরণ করতে চাই বিএনপির পক্ষ থেকে যেখানে কারচুপির ভোট হবে না, জাল ভোট হবে না। নেতা কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই কথাগুলো বলে দিয়েছে। আর এখন দেখুন তারেক রহমান একটি কথাই বলে যে বাংলাদেশে পট পরিবর্তনের পর যে সকল রাজনৈতিক দলগুলো বিগত দিনে হাসিনা বিরোধী আন্দোলনে মায়ের বুক যারা খালি করেছে, যারা আয়না ঘর তৈরি করেছে, যারা পুলিশকে ব্যবহার করে আমাকে নির্যাতন করেছে, যারা দেশের দুর্নাম অর্জন করেছে, যারা বিদেশে ঋণের টাকা বিদেশে পাচার করে কানাডায় বাড়িঘর নির্মাণ করেছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইয়ে জিতার পর এখন আমার নেতা তারেক রহমান বলে যারা আন্দোলনে ছিল, যারা বিগত দিনে হাসিনার বিরোধী আন্দোলনে ছিল, তাদেরকে নিয়ে আমি সমন্বয় করে যদি কোনো ইলেকশনে যাই তাদেরকে নিয়ে আমি যাব। জাতীয় সরকারের কথা বলছেন? অবশ্যই। আচ্ছা, সেটা জাতীয় সরকার হোক বা সমন্বয় সরকার হোক, আমি সব আন্দোলনকারী দলকে নিয়ে পার্লামেন্টে নির্বাচনে যাব। তবে সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। সে কারণে আমি মনে করি যে বাংলাদেশে এখন রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার অবশ্যই করবেন। আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কার করতে আরও কতদিন, 1 মাস 20 দিন অতিক্রান্ত হলো। আজকে ডক্টর ইউনূস, আল্লাহ পাক, উনি এখন বিমানে আছেন, আল্লাহ পাক ওনাকে সুস্থ শরীরে নিউ ইয়র্কে নেক, দেশের কথা বাইডেনের কাছে তুলে ধরুক। বিগত 16 বছরে যে অত্যাচার, অবিচার, রাহাজানি, খুন খারাপি, অর্থ লুট, এই বিষয়গুলো বাইডেনের কাছে তুলে ধরুক। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সুস্থভাবে তাকে জাতিসংঘে ভাষণ দেওয়ার তৌফিক দান করে। এই জন্য বলি যে ওনার কাছে আমার আশা প্রত্যাশা অনেক। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করা সৈনিক হিসাবে, অস্ত্র হাতে যুদ্ধ করা একজন সৈনিক হিসাবে ওনার কাছে আমার প্রত্যাশা, দাবি, বাংলাদেশের অগণিত মানুষ বিশ্বাস করেন কিরণ সাহেব পুকুরে হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, আমার কর্মীরা জঙ্গলে ঘুমাইছে, সন্তানের কাছে যেতে পারে না বছরকে বছর, ঢাকা শহরে রিক্সা চালিয়ে জীবন যাপন করেছে, শত মামলার আসামি হয়ে ফেরার হয়ে ঘুরেছে। আর লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীরা সেই কোর্টের বারান্দা না খেয়ে পায়ে হেঁটে 10-15 কিলোমিটার পায়ে হেঁটে বারান্দায়, কোর্টের বারান্দায় দাঁড়িয়ে হাজিরা দিতে হয়েছে। কি কারণ? শেখ হাসিনার বিএনপি বিদ্বেষী, কথায় কথা বিএনপি জামাত। আল্লাহ পাক তার বিচার করছে। এখন সে এমন একটি দেশে, সে বাংলাদেশে যেরকম রোহিঙ্গা, শেখ হাসিনা ইন্ডিয়াতে এখন রোহিঙ্গা। কারণ তার সে অহংকার টিকে নেই, আল্লাহর চোখেও টিকে নেই, কারণ সে বহু মায়ের বুক খালি করেছে। সেই জন্য আমি বলতে চাই যে বাংলাদেশের টোটাল রাজনীতিটা এখন প্রত্যাশা মানুষের যে আওয়ামী লীগের এই সকল অত্যাচার থেকে দেশ যখন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, ডক্টর ইউনূস আপনাকেও এই শেখ হাসিনা 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠিয়ে বিচারের আওতায় নিয়ে এসেছিল। অহংকার পতন হয়েছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সেখানে আমি মনে করি এখন আমাদের প্রত্যাশা একটাই, বাংলাদেশে মানুষ সুখে থাকতে চায়, বাংলাদেশ মানুষ সংবিধান মতো চলতে চায়, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ যাতে আর পেঁয়াজের আলুর সিন্ডিকেট, চিনির সিন্ডিকেট আর না হয়। জি,
নিশ্চয়ই। আপনি অনেক কথাগুলো বিশ্লেষণ করেছেন এবং আপনি আপনার অভিপ্রায়, আপনাদের বিএনপির অভিপ্রায়ের কথা বলছিলেন এবং প্রফেসর ডক্টর ইউনূসের কথা বলছিলেন। তিনি নিশ্চয়ই হয়তো আর কিছুক্ষণ পর তিনি আমেরিকায় পৌঁছাবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছিলেন, এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, একটা রোডম্যাপের কথা বারবার কিন্তু আসছে। তো আসলে এই যে রাষ্ট্র সংস্কার তো একটা ভীষণ বড় একটা প্রেক্ষাপট। সংবিধান সংস্কার করতে অনেক দিন সময় লাগতে পারে এবং যে কাঠামোগুলো বিগত সরকার ভেঙে দিয়েছে সবগুলোকে একেবারেই সংস্কার করে একসাথে নিয়ে আসাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে আপনারা কি মনে করেন? কিরণ সাহেব, প্রথম কথা আপনি ভুলে যাবেন না, সংবিধান সংশোধনের বিষয়টা আমি একটু দ্বিমত পোষণ করব। সংবিধান সংশোধন করবে পার্লামেন্ট, সংসদে পরিবর্তন আনবে সংসদে জনপ্রতিনিধিরা, সেটা একটু সময় দেওয়ার দরকার। পার্লামেন্ট নির্বাচন হোক, জনপ্রতিনিধিরা ঠিক করবে। অন্যান্য সংস্কারের কাজগুলো দ্রুত হাতে দিয়ে একটা রোড ম্যাপ তৈরি করা উচিত। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম এই বয়সে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, অফিসে তালা ভেঙে অফিসের ভিতর ঢুকে তারাই বোমা নিয়ে আমাদেরকে মামলার আসামি দিয়েছে। আমি আমেরিকায়, আমি ওই মামলার আসামি। এমন পরিস্থিতি যারা তৈরি করেছে, সে হারুন বিপ্লবরা এখন কোথায়? এখন অনেকেই জেলখানায়। দেখেন বেনজির, আজিজ আহমদের কথা যখন এই ছাত্র বৈষম্য আন্দোলন আগে আমি এই টক শোগুলোতে বলে গিয়েছিলাম যে লজ্জা হয় না, শরম লাগে না আপনাদের আওয়ামী লীগ? এই বেনজির কেস পালন করেছে, মাটির নিচে গর্তের মধ্যে ঢুকলো, আমি বিএনপি সন্ত্রাসীদের বের করে নিয়ে আসবো, আমরা সব সন্ত্রাসী। আজিজ সেনাবাহিনীর প্রধান নির্বাচনের মধ্যে কি করেছে সেটা আমার, তার ভাইদেরকে কিভাবে বিদেশে পাচার করলো, বিদেশে পাঠিয়ে দিল। তো এইসব আল্লাহর গজব ছাড়া তো কিছু না। অহংকারের পতন যে লক্ষ্য, সেটাই তার হাসিনার প্রমাণ। তার বাবা অহংকারে বলছে, কোথায় সিরাজ শিকদার, কোথায় সিরাজ শিকদার? নাই। আর শেখ হাসিনা বলতো, কোথায় খালেদা জিয়া? বিএনপি জামাত জিয়া রহমানের কবর চেঞ্জ করে দেব, কোথায়? সে নাই। আমি তো চাই শেখ হাসিনা আসো, দেশে আসো। তুমি যদি বিনা কারণে খালেদা জিয়াকে শাস্তি দিয়ে কারাগারে রাখতে পারো, যেই টাকার কারণে নিম্ন আদালত সাজা দেয় 5 বছর, তুমি হাইকোর্টে নিয়ে করো 10 বছর, আর তোমার পক্ষে রায় না হলে তোমার নেতারা এজলাসে লাথি মারে, হাইকোর্টের সামনে মামলা ফালায়, বিচার মানে তালগাছ আমার শেখ হাসিনা। তুমি এখন কোথায়, আমরা কোথায়? আমরা কিরণ সাহেবের সামনে এটিএন বাংলায় জোর গলায় কথা অতীতও বলেছি, এখনো বলেছি, জেল জুলুমকে আমরা কোনোদিনও ভয় পাই নাই। 84টা মামলার আসামি। জয়ের কি একটা টেলিফোনে কি একটা কথা আমি বলছিলাম পার্লামেন্টে বাইরে এসে, 64 জেলায় 64টা মামলা আমার বিরুদ্ধে। চুরি করে নাই তোমার ছেলে? কোটি কোটি টাকা নিয়ে যায় নাই? কোথায় এখন? পাগলের প্রলাপ বকে। আবারও ষড়যন্ত্র ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলছে। তার প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ছেলেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিকিউরিটি ছাত্রলীগের, যে ছেলেকে মারছে সেও ছাত্রলীগের। এই ছেলে বৈষম্য বিরোধী বহু ছাত্রকে গুলি করছে। সে এখন কি করে এখানে আসলো? আনাইছে, তাকে আনতে বাধ্য করছে। আয়না সেখানে দেখায় কিছু মাইকটা দিয়ে চিফ সিকিউরিটি একটা ভদ্র ছাত্রলীগ করে, সে ওখানকার, তার হাতে দিছে। সেখানে 3 ঘন্টা আটকে রাখছে, ওখানে সেও পিটাইছে। আবার পুলিশের কাছে দিছে, পুলিশ 3 ঘন্টা রাখছে। যদি সাথে সাথেই ছেলেকে হাসপাতালে নেয়। আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই, সকল হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি, কিন্তু প্রিপ্ল্যান ষড়যন্ত্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় একই। সেখানে আমি মনে করি এদের প্রেতাত্মা এখনো বাংলাদেশে। একটু সময় তো নেবেই। কিন্তু মিস্টার ফারুক, আপনারা যেভাবে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার উপরে যেভাবে আপনারা দোষ চাপাচ্ছেন, যেভাবে এখন আপনারা নানা অন্যায়ের কথা বলছেন, তাহলে বিচার করতে হলে তাকে তো দেশে আনতে হবে। বিদেশে বসে যদি বিচার করেন, তো আপনারা এরকম করলে তিনি কি আসবেন? আপনারা যেভাবে, আমরা এভাবে কি করতেছি, এই যে মনে এটা কি বললেন? আচ্ছা না কিরণ সাহেব, জি, এখন সেদিন আর নাই কথাবার্তা। তো আপনি যেভাবে প্রশ্ন করতেন, এই প্রশ্নটা ঠিক এইভাবে না করাটা উচিত ছিল। কারণ আপনি বলে ব্যারিস্টার মনিরুল হোসেন একটা ভদ্রলোক মানুষ, জি জি,
কার ছেলে? তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে। সেই ব্যারিস্টার মইনুল হোসেনকে অপমান করেছে একটা উপস্থাপিকা, তার মামলা, তাকে জেলে যেতে হয়েছে। সেদিন এখন আর নাই। আপনি যে প্রশ্নটা করেছেন এটা অমূলক প্রশ্ন। তাকে দেশে শোনেন কিরণ সাহেব, আপনার সম্বন্ধে তো আমরা জানি, আপনি অমূলক প্রশ্নটা করা ঠিক হয় না এই পরিস্থিতিতে। আপনার শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বিরোধিতা করি না, আপনি বলছেন যে আমরা বিরোধিতা করছি না, জনগণ বিরোধিতা করছে। এই কারণে এখনো তাদের প্রেতাত্মা আপনাদের এখানেও আছে, সব জায়গায় আছে। এই প্রেতাত্মগুলা দূর করতে সময় লাগবে, সেই সময়টুকু বিএনপি নেতারা দিয়েছে তত্ত্বাবধায়ককে। তবে একটা রোড ম্যাপ প্রয়োজন। সেখানে আমি মনে করি শেখ হাসিনার যে প্রেতাত্মারা এখনো আছে, শেখ হাসিনার বিরুদ্ধে আপনি বললেন আমরা কথা বলছি না, বাংলাদেশে শেখ হাসিনা আসুক না, রাজনীতি করুক, সে সস্তা যদি তার থাকে, সেটা তো নাই, সে তো দোষী, সে তো ডাকাত, সেখানে তো সে চলে গেছে। কারণ সে বউ মায়ের বুক খালি করেছে, সে খোকনকে গুলি করে মেরেছে, সে মুগ্ধকে গুলি করে মেরেছে। তো এই জন্য আমরা কেন বিরোধিতা করবো? জনগণই তার বিরোধিতা করছে, জনগণই তাকে উৎখাত করেছে। এটা কি আমরা? নিশ্চয়ই ছাত্র জনতা এবং সকলেরই একটা সম্মিলিত প্রচেষ্টা। এবং সেখানে আমরা দেখেছি শুধুমাত্র ছাত্র জনতা নয়, রিক্সা চালকও মারা গিয়েছে, মুদির দোকানদার মারা গিয়েছে, আমরা ব্যাংকের কর্মকর্তাকেও মারা যেতে দেখেছি। নিশ্চয়ই সকল শ্রেণী পেশার মানুষের একটা গণ আন্দোলনের মুখে কিন্তু তার পতন ঘটেছে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে যদি আমরা এই আলোচনাটা এইভাবে করতে চাই যে বিগত সময়ে আমরা সিভিল প্রশাসন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, পুলিশ বলি, আর্থিক খাত বলি, সকল ক্ষেত্রে কিন্তু একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বিগত যে সরকার, সেই সরকার এবং আওয়ামী লীগ সরকার, সেই কারণে পতন হয়েছে। এখন ভবিষ্যৎ কর্মপন্থায় এই প্রতিষ্ঠানগুলোকে যে কমিটমেন্ট নিয়ে আপনারা আসছেন, সেই প্রতিষ্ঠানগুলোকে আবার যে দাঁড় করানোর যে অভিপ্রায় আপনারা ব্যক্ত করেছেন, কিভাবে এই যে অর্থ পাচার হয়ে গেল, বিদেশে ইউরোপ, কানাডা, আমেরিকায় বাড়ি গাড়ি করে ফেললো, সেই জায়গাগুলোতে কিভাবে এটা সম্ভব হবে? এত দিনের এই 15 বছরের ক্ষতকে কিভাবে রিপেয়ার করা যাবে? রিপেয়ার তো অবশ্যই করতে হবে। জনপ্রতিনিধিরা ক্ষমতা আসবে, আস্তে আস্তে দেশ পরিবর্তন আসবে, পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে প্রস্তাব আসবে বিদেশের টাকাটা ফেরত আনার জন্য। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেই দিয়েছে, আমরা চেষ্টা করছি, বিভিন্নখানে লেখালেখি করছি। এই ভঙ্গুর অর্থনীতি ঠিক করতে হলে যে অবস্থা আওয়ামী লীগ তৈরি করে গেছেন, সেই অবস্থা থেকে ফেরত আসতে হলে সততার প্রয়োজন। সেই সততা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সকল সদস্যরা আছে এবং বাংলাদেশের জনগণও তাদেরকে সমর্থন করে যাচ্ছে। এই কারণে যে অবস্থা হাসিনা সৃষ্টি করে গেছে, আওয়ামী লীগ সৃষ্টি করেছে, এর থেকে দেশকে রক্ষা করতে হলে যে সংস্কার, যে প্রস্তাব এগুলো করছেন, আস্তে আস্তে ওগুলোর দিকে এগিয়ে নিতে হবে, সময় দিতে হবে, কিন্তু নির্বাচনী রোড ম্যাপও দিতে হবে। নিশ্চয়ই আমরা আসবো আলোচনাটাকে শেষ একটা বিরতির পর, অল্প কিছুক্ষণ পরে একটা বিরতির পর চলে আসবো। আমরা সে সময় কথা বলবার চেষ্টা করবো আয়নাগর গুম খুন হত্যাকাণ্ডের কথা চেষ্টা করবো। এবং জনাব আব্দুল ফারুক বলেছেন তিনি নিজেও প্রায় শতাধিক মামলার আসামি। এখন পরবর্তী প্রেক্ষাপটে আসলে আমরা রাষ্ট্র ব্যবস্থা কীভাবে পরিচালনা করবো, যে 31 দফা আছে, সেই দফাগুলির শেষ কয়েকটি দফা নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। মির্জা বসুবারাতিতে আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপি নেতা, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জনাব আব্দুল ফারুক। আমরা শেষ মুহূর্তের আলোচনা যেটি নিয়ে কথা বলতে চাই, এবং একটা মোটা দাগে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে সে সময় বিগত 15 বছরে দেখা গিয়েছে যে সকল নেতা কর্মীদের মধ্যে বেশিরভাগই আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছে, সকালে একটি হাজিরা, বিকালে একটি হাজিরা। এবং একই সাথে দেখা গিয়েছে যে সকল বিচারকরা আজ্ঞাবহ রায় দিতে পেরেছেন, তারা কিন্তু প্রমোশন পেয়েছেন, তারা সুযোগ সুবিধা পেয়েছেন। কিন্তু যারা এই সরকারের আজ্ঞাবহ রায় দেয়নি, ন্যায়সঙ্গত রায় দিয়েছেন, তাদের কিন্তু দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেটি কিন্তু আমরা দেখেছি। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এই যে ইতিপূর্বে যে রায় দেওয়া হয়েছিল, এবং আমরা দেখেছি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এরকম ব্যক্তিরাও কিন্তু বিচারক হিসেবে রায় দিয়েছেন, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখবেন? দেখুন, বিচার বিভাগটাকে তো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। শুধু বিচার বিভাগ না, সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোই ধ্বংস করে দিয়েছে, কুক্ষিগত করেছে। তার কথা ছাড়া কোনো কিছুই চলে নাই। সে সর্বোচ্চ আদালত থেকে তার প্রমাণ তো প্রধান বিচারপতিকে যেভাবে অপমান করে ডিজিডিএফ বন্দুক সামনে বসায় রায় দেওয়ার চেষ্টা, এই করা, এগুলো তো তার প্রমাণিত। এগুলো তো বাংলাদেশ ইতিহাসে লেখা থাকবে, এটা সবাই জানে। তবে এই নিয়ে আলোচনা তো আর বিষয়বস্তু নাই। এখন আলোচনা একটাই, শেখ হাসিনাকে যত দ্রুত গতিতে এনে বিচারে আওতা আনা। কারণ বাংলাদেশে বহু লোক বিনা বিচারে জেল খাটছে।
বিনা মামলায় গ্রেপ্তার, আমাদের বিরুদ্ধে মামলা হয় না, আমাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে, ওখানে যা দেখি যে মামলা রুজু হচ্ছে। তো এইসব বিষয়গুলো এখন নতুন করে আলোচনার দরকার নেই। এখন আলোচনা একটাই, যে আইনের শাসন প্রতিষ্ঠা করার পরিকল্পনা এই সরকার নিয়েছে, আমরা তাকে সমর্থন দেওয়া। আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এই বিষয়ে সরকারকে আমাদের সমর্থন দেওয়া। বাংলাদেশে যে আওয়ামী প্রেতাত্মারা আছে দ্রুতগতিতে এদেরকে বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করা। বাংলাদেশে অবৈধ অস্ত্র ভান্ডার যে যুবলীগ ছাত্রলীগের কাছে সেটা উদ্ধার করা, এগুলোই তো এখন কাজ। এই কাজগুলো যত দ্রুতগতিতে করা যাবে ততই শান্তি ফেরত আসবে। এই সরকারকে অস্বস্তিকর করে তোলার একটা প্রয়াস চলছে, যেহেতু অর্থের অভাব নাই আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ যে বসে আছে তাও ঠিক না। একটা ভাইরাল হয়েছে দেখলাম যে আমি হুট করে ঢুকে যাবো। আরে হুট করে ঢুকে যাবো এত সহজ না। হুট করে ইউনেস্কো তো পদ্মা সেতু ফালাই দিতে বলছেন, খেলা দিয়ে ফালাই দিতে বলছেন, ও নিজে পড়ে গেছেন। এইসব বিষয়গুলো কথা, কিন্তু এখন কথা হলো এই সরকারের দ্রুত গতিতে সংস্কার করা, অর্থাৎ দ্রুত গতিতে আবর্জনা পরিষ্কার করা, একটা রোডম্যাপ দেওয়া। তাহলে এই সরকারের প্রতি যে মানুষের আস্থা সেটা আরো গভীর হবে, আরো আস্থা বাড়বে। আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, যদি আপনার মনে থেকে থাকে, পাবলিক সার্ভিস কমিশনের কথা যদি একটু আসি, বাংলাদেশে এমন কোনো পরীক্ষা ছিল না যেখানে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবং পাবলিক সার্ভিস কমিশনে আমরা দেখেছি যে তার পরিবারের দাদা নানা ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল কিনা সরকারের রাজনৈতিক দল ছাড়া, তাহলে তিনিও কিন্তু সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন হওয়ার পরও পাবলিক সার্ভিস কমিশনে ঢুকতে পারেনি। সেই জায়গাগুলোকে আপনি কিভাবে দেখবেন, বিশ্লেষণ? আমি তো এক কথাই বলেছি, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সে ধ্বংস করে দিয়েছে। তার কথা ছাড়া চাকরিও হইতো না, তার কথা ছাড়া বিসিএসও টিকা যেত না। প্রশ্নপত্র ফাঁস তো সেই করতো, সে বলতো যে আমার এই ক্যাডারদেরকে প্রশ্নগুলো দিয়ে দাও। আচ্ছা, এগুলোই মানুষ বলা শুরু করছে। এখন যেহেতু সে একটা ওসিকে টেলিফোন করে বলতে পারে জয়নাল আবদিন ফারুককে এখনো গ্রেপ্তার করা হইল না কেন, উদাহরণ, তাহলে এটাও সে করতে পারে। প্রশ্নপত্র সে করছে, এই জন্য কে যোগ্য কে অযোগ্য না তার আওয়ামী লীগ হইতে হবে। দেখুন একটা উদাহরণ দিই, একটা সিপাহী নিয়োগের জন্য আমার নির্বাচনী এলাকার, আমার গ্রাম, আমার জন্মস্থান, সেখানে ওয়ার্ডের সভাপতি একদিন এসে আমার বাসার সামনে বসে বলল, ভাই আজকে তো মোটামুটি ইনকাম খারাপ হয়নি আমার, যে একটা পুলিশ সিপাহী নিয়োগ দিবে, আমার কাছে ওসি তদন্ত পাঠাইছে, হয় সে আওয়ামী লীগ পরিবারের সদস্য কিনা। তা আমি বলে দিছি আওয়ামী লীগ কিন্তু পয়সা ছাড়া কাজ করে নেই। এই উদাহরণ। তো সেখানে আমি মনে করি হাসিনার আমলের কথা আর বলে কোনো লাভ নাই, এতে আর কথা বাড়াবারও দরকার নাই। টাইম উইল কাম, হাসিনা আসবে, বাংলাদেশে আনবে। আপনি একটা কথা ভুলে গেছেন, আমি উত্তর দিতে ভুলে গেছি। 2013 সালে হাসিনা হিন্দুস্তানের সাথে বন্দি বিনিময় চুক্তি করে, সেই বন্দি বিনিময় চুক্তি সে আসবে, বেশি দেরি নেই। আর অমিত শাহ তুমি কি বলছো, উল্টা ঝোলা বান্দা পাঠিয়ে দিবা, এসব তোমার দেশের কথা, তোমার হিন্দি বাদ তুমি করো, আমি বাংলা ভাষা বাংলা কথা বলতে চাই, তুমি এইসব আমাদের নিয়ে খবরদারি করো না, তোমার দেশ নিয়ে তুমি চলো। কারণ তোমার দেশের বিরুদ্ধে এমনি বাংলাদেশে মানুষ তোমাদের বিরুদ্ধে কথা বলে, এই কারণে তোমরা পিন্ডি থেকে এসে তোমার দাসত্ব গ্রহণ করার জন্য বাংলাদেশ স্বাধীন করে নেই। অতএব বাংলাদেশে তুমি আমার আশ্রয় দিয়েছো বলে তুমি আমাকে শোষণ করবা, শাসন করবা, সেটা চলা যায় না। তোমার দেশ নিয়ে তুমি থাকো, তোমার দেশে গণতন্ত্র থাকবে, আর এই দেশে হসপিটালে সুজাতা সিং এর সাথে দস্তদানি বিনা দস্তদে এমপি বানাই দিবে, এই দেশে হবে, আর তোমার দেশে সুষ্ঠু ভোট হবে, এটা সত্যি দেওয়া যায় না। তাই বাংলাদেশের মানুষ এখন একটি কথা বলে যে হিন্দুস্তানের 100 ইলিশ মাছ দিছি, পানিও তুমি আমারও বেশি দিছো, 3 টন ইলিশ দিছি, দরকার ইলিশ আরও বেশি দেবো, তবু হাসিনারে পাঠায় দাও। তার মানে ইলিশের বিনিময় ইলিশ বেশি দিছি, তুমি পানি বেশি দিছো, ইলিশ আরো বেশি দেবো, তবু হাসিনারে পাঠায় দাও। আচ্ছা, এই মানুষের কথা আর কি। আমরা একেবারে শেষে, আপনি যেহেতু আপনার নিজের এলাকায় একটা রাজনীতির সাথে সম্পৃক্ত, মানুষের মধ্যে জনপ্রিয়তা রয়েছে এবং আপনি সেন্ট্রালি দেশের জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনি বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে সবশেষে নেতাকর্মী সহ সাধারণ মানুষের জন্য আপনার কি বিশ্লেষণ রয়েছে? দেখেন, আমি এখনো শীর্ষ পর্যায়ের নেতা হতে পারিনি, না মানে আমি একজন কর্মী। আমি 5 বার পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার নিজের কোনো গুণে না, গুণান্বিত আমার নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ জিয়া এবং বিএনপির আদর্শ। সে কারণে আমি এখনো গুণীজন হতে পারিনি, তবে আমি একজন রাজনৈতিক কর্মী। আমার প্রত্যাশা একটা, বিএনপির কাছে আমার নেতা তারেক রহমান বলেছে দেশ পরিবর্তন হয়েছে বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। সময় আসবে, স্বচ্ছ রাজনীতির জন্য দল গঠন করব,
যে অস্বচ্ছতা আছে তাকে দল থেকে বের করে দিব। এই কথাটুকু আমার ভালো লেগেছে। এই কথা নিয়ে আমি আমার নেতার পেছনে রাজনীতি করার অঙ্গীকার করেছি, এটাই আমার প্রত্যাশা। নিজের এলাকার জনগণের জন্য কোনো বক্তব্য আছে? একটাই, শান্তিতে আছি, চাঁদাবাজি নাই, দূরত্ব নাই, ভালোই আছি, ভালোই থাকবো। আমার নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামী ছিল, তাদেরকে আমি শুভেচ্ছা আপনার মাধ্যমে। এই জন্য তারা অনেক কষ্ট স্বীকার করেছে, যেহেতু হাইওয়ে রোড ঢাকা চিটংয়ের আমার নির্বাচনী এলাকার উপর দিয়ে অনেক কষ্ট করেছে, অনেক মামলা তারা সহ্য করেছে। আল্লাহ পাকের কাছে তাদের জন্য দোয়া করি এবং তারা ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক সেটা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম জনাব আব্দুল ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধী চিফ হুইপ, তার কাছ থেকে। এবং আমরা শেষ করতে চাই এটিই বলে যে বিগত 15-16 বছরের যে একটা শাসন আমল ছিল, যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থার যে পতিত অবস্থা সেটি আমরা দেখেছি। আমরা ভবিষ্যৎ রাজনীতিতে যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটে এবং একই সাথে গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং যারা আজকে বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, যারা শাসন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, যারা প্রশাসনকে ভেঙে দিয়েছে, সেগুলি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রত্যাশা করে আমাদের আজকে যে আয়োজন এখানে শেষ করছি। মিস্টার জনাব আব্দুল ফারুক, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। আপনি ভালো থাকবেন এবং আপনার এলাকার জনগণ যারা রয়েছেন তারাও ভালো থাকবেন, দেশবাসী ভালো থাকবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। খোদা হাফেজ। খোদা হাফেজ।